বাংলাদেশের প্রকৃতি কন্যাখ্যাত সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি দর্শনীয় জেলা। এ জেলায় রয়েছে জাফলং, বিছানাকান্দি, রাতারগুল, সাদা পাথর, ডিবির হাওর, লালাখালের মতো বেশ কয়েকটি দর্শনীয় স্থান। বাংলাদেশের ভ্রমণ পিপাসুদের কাছে এই সিলেট কতটা জনপ্রিয় তা হয়তো আমি বলে বোঝাতে পারবো না। আল্লাহর অশেষ রহমতে আমি অনেকবার এই সিলেটের দেখা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার এবারের সিলেট ভ্রমণটি ছিল আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড সার্কেলের সাথে। ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে করে আমাদের সিলেট ট্যুরের যাত্রাটি শুরু হয়। যাত্রা থেকে শুরু করে এই ট্রিপের প্রত্যেকটা মুহূর্তই ছিল অসাধারণ। এবারের সিলেট ট্রিপে ঘুরে দেখি সিলেটের জনপ্রিয় স্থান ডিবির হাওর এবং জাফলং। বিগত ভিডিওগুলোতে আমি ট্যুর গাইড দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আজকের ভিডিওতে কোনো ট্যুর গাইড থাকছে না, কেননা বাংলাদেশের প্রায় সব ট্যুর লাভাররাই আমার থেকে ভালো জানেন কিভাবে সিলেট ভ্রমণ করতে হয়। এই ভিডিওতে আমি আমাদের সিলেট ভ্রমণের মুহূর্তগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমার সিলেট ট্যুরের ট্যুরমেটসদের সাথে পরিচয় হয়ে নেওয়া যাক। প্রথমে টিয়া, এরপর ফারদিন, ঈশিতা, অন্তরা, নোমান, আয়মান, মির্জা এবং তুলি। আমার মতে বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম ট্রেন জার্নিটি হলো ঢাকা টু সিলেট ট্রেন জার্নিটি, কেননা এই ট্রেন জার্নিতে দেখতে পাওয়া যায় গ্রাম বাংলার অপরূপ প্রকৃতি, নদীনালা, খাল বিল, মাঠ, ধানক্ষেত, পাহাড় এবং চা বাগান। এত কিছু একসাথে বাংলাদেশের কোন রুটের ট্রেন জার্নিতে দেখতে পাওয়া যায় তা আমি ঠিক জানি না। তবে এত কিছু যদি একসাথে দেখতে চান সেক্ষেত্রে আপনাদের দিনের বেলা অবশ্যই ট্রেন জার্নিটি করতে হবে। এই জার্নিটার প্রতিটা মুহূর্ত আমরা খুব ভালোভাবে উপভোগ করছিলাম। আর আমাদের জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার যান্ত্রিক জীবন পিছনে ফেলে ছুটে যাচ্ছিল প্রকৃতি কন্যা সিলেটের উদ্দেশ্যে। খুবই সুন্দর একটি ট্রেন জার্নির মাধ্যমে আমরা পৌঁছে যাই প্রকৃতি কন্যা সিলেটে। এই জার্নিটার প্রত্যেকটি মুহূর্ত ছিল এক কথায় অসাধারণ। সিলেট রেলওয়ে স্টেশন থেকে একটি সিএনজি নিয়ে আমরা চলে যাই দরগা গেটে আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমরা ঢাকা থেকে আমাদের হোটেলটি বুকিং করে এসেছিলাম, তবে আপনারা চাইলে এখানে অর্থাৎ দরগা গেটে এসেও হোটেল খুঁজে নিতে পারেন। তো এটি হচ্ছে আমাদের হোটেল, নাম গয়াস হোটেল আবাসিক। এটি হজরত শাহজালাল মাজারের ঠিক পাশেই অবস্থিত। হোটেলটির তৃতীয় তলায় অবস্থিত 607 এবং 605 এই দুটি রুম আমরা নিয়ে নিই। হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং দুটি রুমই ছিল এসির ব্যবস্থা। যদিও এখন শীতকাল থাকায় এসির কোনো ব্যবহারই আমাদের করতে হয়নি। আর
এটি হচ্ছে আমাদের রুম। এখানে রয়েছে একটি ডাবল বেড ও একটি সিঙ্গেল বেড এবং দুটি রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম তো ছিলই। ৩,০০০ থেকে ৩,৫০০ এর মধ্যে এই রুমগুলো পাওয়া যায়। ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি রাতের খাবারের উদ্দেশ্যে। গন্তব্য সিলেটের বিখ্যাত পানশি রেস্টুরেন্ট। আমাদের হোটেল অর্থাৎ দরগা গেট থেকে পায়ে হেঁটেই রওনা দেই পানশির উদ্দেশ্যে। যেতে সময় লেগেছে আনুমানিক ১৫ মিনিটের মতো। সিলেটের অন্যতম জনপ্রিয় পানশি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে রাতের খাবারের জন্য বেছে নেই সিলেটের একটি জনপ্রিয় খাবার সাতকরার গরুর মাংস। আর সাথে ছিল গরম গরম সাদা ভাত। সাদা ভাত দিয়ে সাতকরার গরুর মাংস খেতে ভালোই লেগেছে। মজাদার একটি রাতের খাবারের পর্ব সেরে আমরা চলে যাই আমাদের হোটেল অর্থাৎ সিলেটের দরগা গেটে। আর এই দরগা গেটে অনেক প্রকারের থাকার হোটেল রয়েছে। আপনারা যদি ঢাকা থেকে আমাদের মতো হোটেল বুকিং দিয়ে না আসেন, সেক্ষেত্রে আপনারা এখানে এসে হোটেল বুকিং করতে পারেন। দরগা গেট থেকে আমরা চলে যাই শাহজালাল মাজারে, অর্থাৎ আমাদের হোটেলের পাশেই হযরত শাহজালাল মাজার অবস্থিত। সিলেটে ঘুরতে আসা মোটামুটি সব পর্যটকই এই হযরত শাহজালাল মাজারটি ভ্রমণ করে যান। এখানে রয়েছে ১৩০৩ খ্রিস্টাব্দে বাংলায় আগত ইসলাম ধর্মপ্রচারক শাহজালালের সমাধি এবং রয়েছে অনেক জালালি কবুতর। হযরত শাহজালাল মাজার ভ্রমণ শেষে আমরা হোটেলে চলে যাই এবং হোটেলে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়ি পরদিন ভ্রমণের উদ্দেশ্যে। নেক্সট ডে মর্নিং। সিলেট থেকে শুভ সকাল। হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের এবারের সিলেট ভ্রমণের দুটি স্পট ডিবির হাওর ও জাফলং ভ্রমণের উদ্দেশ্যে। দরগা গেট থেকে আমাদের রিজার্ভ করা টেম্পুতে করে রওনা দিই আমাদের প্রথম ভ্রমণ স্পট ডিবির হাওরের উদ্দেশ্যে এবং টেম্পুতে ওঠার আগে আমরা আমাদের সকালের নাস্তাটি কিনে নিয়ে উঠি এবং টেম্পুতে বসেই আমরা আমাদের সকালের নাস্তার পর্বটি সেরে ফেলি। এরপর অপরূপ প্রকৃতি দেখতে দেখতে ছুটতে থাকি ডিবির হাওরের উদ্দেশ্যে। বন্ধুনাং ফুর্তিনাং তপ 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 লাগলে বলিস জায়গায় বসে আওয়াজ দিস কলিজাটা ছিঁড়ে তোকে দেব লবণ মাখিয়ে নিস একা লাগলে বলিস মনে মনে আমার নামটা নিস তোর মুড অন করে দেব একটা ট্রিট দিয়ে দিস উড়ি একসাথে নীলে নীলে উড়ি একসাথে মিলে ঝিলে চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু চল। চলে এসেছি ডিবির হাওরে। এটি লাল শাপলার বিল নামেও পরিচিত, কেননা এখানে রয়েছে অসংখ্য পরিমাণ লাল শাপলা। আর আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে পাহাড়, কিন্তু দুর্ভাগ্যবশত এই পাহাড়গুলোর একটি অংশ আমাদের নয়। এই পাহাড়গুলোর সম্পূর্ণ অংশই পড়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে। এই ডিবির হাওরে বা লাল শাপলার বিলে খুব ভোরে আসতে হয়, কেননা এখানে খুব ভোরে আসলে আপনারা দেখতে পারবেন ফুটন্ত লাল শাপলা এবং এখানকার ভোরের প্রকৃতি যথেষ্ট পরিমাণ সুন্দর। বেলা বাড়ার সাথে সাথে সেই প্রকৃতিটা আস্তে আস্তে বিলীন হতে থাকে। আর বর্ষাকালে এ বিল হয়ে ওঠে পানিতে পরিপূর্ণ। তখনও এখানকার প্রকৃতি যথেষ্ট পরিমাণ সুন্দর থাকে। ডিবির হাওরে কিছুক্ষণ সময় অবস্থান করে আমরা ছুটতে থাকি সিলেটের সুন্দর ও সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর মধ্যে একটি জাফলংয়ের উদ্দেশ্যে। যেতে সময় লাগে ২০ থেকে ২৫ মিনিটের মতো। শুক্রবার এবং ট্যুরিস্ট সিজন থাকায় জাফলংয়ে সেদিন যথেষ্ট পরিমাণ পর্যটকের সমাগম ছিল। অবশ্য শুধু ট্যুরিস্ট সিজনই নয়, বছরের প্রত্যেকটা সময় ভালো পরিমাণ পর্যটকদের আনাগোনা থাকে সিলেটের অন্যতম জনপ্রিয় এই স্থানটিতে। সিঁড়ির সাহায্যে আমরা আস্তে আস্তে জাফলংয়ের মেন পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমার ডান পাশে আপনারা যেই দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন, এখানে পাথরের খোদাই করা আইটেম সহ
বিভিন্ন টি শার্ট, ক্যাপ, গামছা সহ বিভিন্ন আইটেম পাওয়া যায়। আমার সামনে আপনারা যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এবং পাহাড়ের মাঝে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অংশ। জাফলং বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার অংশ। এটি সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত। ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের নিচে এই জাফলং অবস্থিত। এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন দেখতে পাওয়া যায়। শীতকাল থাকায় পানির পরিমাণ যথেষ্ট কম, তবে বর্ষাকালে এখানকার পুরোটাই পানির নিচে ডুবে থাকে। পর্যটনের পাশাপাশি এই জাফলং পাথরের জন্য বিখ্যাত। এখানকার স্থানীয় মানুষ পাথরের কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে এবং এখানে বেড়াতে আসা অনেক পর্যটকই এখান থেকে পাথর নিয়ে যায়, যেটি অবশ্য ঠিক নয়। ঐতিহাসিকবিদদের মতে জাফলং ছিল বহু হাজার হাজার বছর ধরে খাসিয়া জৈন্তা রাজার অধীনে থাকা বিশাল এক বনভূমি। ১৯৫৪ সালে জমিদার প্রথা বিলুপ্ত হলে জৈন্তা রাজ্যের অবসান ঘটলেও এই জাফলং পতিত ভূমি হিসাবেই পড়েছিল। সামনে দুই পাহাড়ের মাঝে যে সেতুটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি পুরোপুরি ভারতের মেঘালয় রাজ্যের অন্তর্ভুক্ত এবং আমার সামনে যে পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পাহাড়গুলিও পার্শ্ববর্তী দেশ ভারতের অংশ। আর যেমনটা বলছিলাম, এখন শীতকাল থাকায় এখানে পানি নেই বললেই চলে, আর সেই সুযোগে এখানে ছাতা দিয়ে এরকম বেঞ্চের মতো বসার ব্যবস্থা রয়েছে। চাইলে আপনারা এগুলো ভাড়া নিতে পারেন এবং এখানে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রেখে চাইলে আপনারা পানিতে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। জাফলংয়ের পানি যথেষ্ট পরিমাণ পরিষ্কার এবং স্বচ্ছ। আপনারা দেখতে পাচ্ছেন নিচের পাথরগুলি খুব ভালো মতো দেখা যাচ্ছে। সামনেই আমাদের দেশের সীমানা শেষ। এখানে কোনো কাঁটাতারের সীমানা নেই, তবে সাইনবোর্ড দিয়ে এখানকার সীমানা নির্ধারণ করা হয়েছে। পাথর এবং স্বচ্ছ পানির খুব সুন্দর একটি কম্বিনেশন দেখতে পাওয়া যায় এই সিলেটের জাফলংয়ে। সাথে পাহাড় ঘেরা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই। আপনারা দেখতে পাচ্ছেন জাফলংয়ের পানি কতটা স্বচ্ছ। নিচের পাথরগুলো উপর থেকে খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। পরন্ত বিকেলে জাফলং তার অপরূপ সৌন্দর্য নিয়ে আমাদের সামনে হাজির হয়। আর আমার সামনে যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন, এটি মূলত দুই দেশের সীমানা নির্ধারণ করে থাকে। এখানে শুধুমাত্র একটি সাইনবোর্ড থাকার কারণে অচিরেই বাংলাদেশ থেকে ভারতে চলে যাওয়া যায়, তবে খুব বেশি দূর যাওয়া যায় না। অর্থাৎ আপনি যদি ভারতে এক পা দেন, সেক্ষেত্রেই আপনাদেরকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাধা দিবে। পশ্চিমা আকাশে যখন সূর্য অস্ত যাচ্ছিল, ঠিক সে মুহূর্তেই আমরা জাফলং ছাড়ার প্রস্তুতি নেই। আর বিকেলে জাফলংয়ের অসাধারণ আরেক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে যেতে থাকি। পরন্ত বিকেলের সূর্যের আলোটা এমনভাবে জাফলংয়ে থাকা পাথরগুলোর উপর পড়ছিল, যেন মনে হচ্ছে কোনো কল্পনা রাজ্যে চলে এসেছি। আমি এখন যে জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি, সে জায়গা বর্ষাকালে পুরোপুরি পানির নিচে থাকে, আর কয়েক মাসের ব্যবধানেই এ জায়গাতে এরকম সুন্দর একটি ভিউ দেখতে পাওয়া যায়। সত্যি মহান আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এই জাফলংয়ে একটি মেলা অনুষ্ঠিত হয়। এ মেলায় সকল প্রকার ইন্ডিয়ান প্রোডাক্টস সহ জাফলংয়ের পাথরের তৈরি বিভিন্ন প্রোডাক্টস পাওয়া যায়। এখান থেকে আপনারা দামাদামির মাধ্যমে কমের ভিতর ইন্ডিয়ান প্রোডাক্টসগুলো পেয়ে যাবেন। তবে আপনারা যদি আমার মতো ইন্ডিয়ান প্রোডাক্টস বয়কট করেন, সেক্ষেত্রে এখান থেকে কোনো কিছু কেনার দরকার নেই, শুধু ঘুরেই চলে আসবেন। পশ্চিমা আকাশে সূর্যাস্তের সময় জাফলং আরও একটি রূপ নিয়ে আমাদের সামনে হাজির হয়। সন্ধ্যা নামার কিছুক্ষণ পর আমরা জাফলং থেকে রওনা দিই দরগা গেটের উদ্দেশ্যে। দরগা গেট পৌঁছে আমরা রাতের খাবারের জন্য দরগা গেটে অবস্থিত একটি হোটেলে প্রবেশ করি এবং রাতের খাবারের আইটেম হিসেবে ছিল গরুর মাংস, সাদা ভাত এবং ইলিশ মাছের লেজের ভর্তা। গরুর মাংসটা ছিল সাতকরার গরুর মাংস, যেটি সিলেটের একটি ঐতিহ্যবাহী খাবার, এবং সাথে ছিল ডাল।
ইলিশ মাছের লেজের ভর্তাটা ছিল অসাধারণ। সেদিন ছিল আমাদের বান্ধবী আয়মানের জন্মদিন। আমরা রাতের খাবার শেষ করে হোটেলে ফিরে আয়মানের জন্মদিন উদযাপন করি। পরদিন ঢাকায় আমার জরুরি কিছু কাজ থাকার কারণে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হয়। বান্ধবী এবং বন্ধুদের রেখে দুঃখ ভরা ক্লান্ত হৃদয় নিয়ে সিলেট থেকে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে উঠে পড়ি ঢাকার উদ্দেশ্যে। আর সে সাথে শেষ হয় আমার এবারের সিলেট ভ্রমণ। এ টোরের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে খুবই অসাধারণ এবং স্মরণীয় ছিল, যা আমার স্মৃতির পাতায় স্থান করে নিয়েছে। আজ এ পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দর্শনীয় স্থানে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।